আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। গত রোববার রাত থেকে তিনি এই অবস্থায় গেছেন বলে আহমদ আজম জানান। আহমদ আজম খান এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন, তার দেখার সুযোগ তিনি পাননি। বাইরে এসে তিনি সাংবাদিকদের বলেন যে বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন, সিসিইউ থেকে আইসিইউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট, যাই বলেন। আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। বলার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেননি। এই যখন তখন অবস্থায় হঠাৎ কেন খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হলো বলুন তো? অনেকগুলো কারণ থাকতে পারে, চলুন সেগুলো একটু বিস্তারিত জানার চেষ্টা করি। তবে সবার আগে যেটা বলতে চাই যে বেগম জিয়া সুস্থ আছেন কি সুস্থ নেই, বেগম জিয়ার সর্বশেষ পরিস্থিতি কি, এটি যখন মানুষ জানে না, তখন এই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নিয়ে অনেক রকমের প্রশ্ন চারদিকে ভাসছে। আমি সেগুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া অবশ্যই একটি কেন্দ্রীয় চরিত্র। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নয়, দেশের দুইবারের প্রধানমন্ত্রী, এবং এই মুহূর্তে তার রাজনৈতিক গুরুত্ব হয়তো অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি। তাই তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলে সেটিকে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হবে। কিন্তু এই ঘোষণার পেছনেও জটিলতা নিশ্চয়ই আছে, কারণ এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন তিনি মৃত্যু পথযাত্রী এবং এই অবস্থায় হাসপাতালে লড়াই করছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। নানা রকম কথা হচ্ছে তাকে নিয়ে, তার চিকিৎসা নিয়ে দেশ জুড়ে উদ্বেগ আছে, আর উত্তেজনা তো, রাজনৈতিক উত্তেজনা তো আছেই। প্রশ্ন উঠছে, এটা কি প্রয়োজনীয় নিরাপত্তা, নাকি রাজনৈতিক ভাবে তাকে বিচ্ছিন্ন করার নতুন অধ্যায়? আমরা -2 থিওরির কথা জানি, যে -2 থিওরি ডক্টর ইউনূসের মাথা থেকে এসেছিল ১/১১ সরকারের সময়, যখন দুই নেত্রীকে তিনি রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিলেন। এখানে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে কোনো রাষ্ট্রেই নির্দিষ্ট কিছু ব্যক্তি, রাষ্ট্রপ্রধান হতে পারে সাবেক, সরকার প্রধান, বিদেশি অতিথি, গুরুত্বপূর্ণ নেতৃত্ব, তাদের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়। এই তালিকায় অরাজনৈতিক কেউ সেখানে থাকতে পারে, রাজনৈতিক ব্যক্তিরা তো থাকতেই পারেন। খালেদা জিয়া যেহেতু দেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে বাড়তি নিরাপত্তা দেওয়ার আইনি ভিত্তি নিশ্চয়ই আছে, কিন্তু আইনি কাঠামো আর বাস্তবতার মাঝে যে পার্থক্য আছে, এই প্রজ্ঞাপন এসেছে এমন এক মুহূর্তে যা স্বাভাবিকতার সীমা ছাড়িয়ে অনেক প্রশ্নের জায়গা তৈরি করে দেয় এবং তার সঙ্গে কিছু ব্যাখ্যারও জায়গা তৈরি করে দেয়। এখন প্রশ্ন হলো, এই বাড়তি নিরাপত্তা আসলে কাকে সুরক্ষা দিচ্ছে, খালেদা জিয়াকে নাকি সরকারকে? খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন এমন যে যেখানে তিনি চিকিৎসকদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। তাকে ঘিরে যেসব চিকিৎসক, পরামর্শক, দলীয় নেতারা রয়েছেন, তাদের বক্তব্যে এক এক সময় এক এক কথা শোনা যাচ্ছে। কেউ বলছেন তিনি ক্রিটিক্যাল, কেউ বলছেন তা স্থিতিশীল পর্যবেক্ষণে আছেন, আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন তিনি নেই, তিনি মারা গেছেন, এবং সন্দেহ প্রকাশ করছেন সকলেই। এমন পরিস্থিতিতে সরকার যখন তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে অতি নিরাপত্তা বলয় আরো শক্ত করে, তখন স্বাভাবিকভাবে অনেক পক্ষের, এমনকি খালেদা জিয়ার নিজের দলের পক্ষেরও কারো কারো চোখে এটি সন্দেহজনক মনে হচ্ছে, এবং তারা সেটি গোপন রাখছেন না, তারা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত বলছেন। এই সন্দেহের জায়গাটা পুরোপুরি অমূলক নয়, কারণ হচ্ছে দেশের বড় রাজনৈতিক পরিসরে খালেদা জিয়ার ভূমিকা অনেক দিন ধরেই সীমাবদ্ধ। তিনি জেলে ছিলেন, তারপরে তিনি চিকিৎসা নিচ্ছেন, ঘরে আসছেন, এবং সর্বশেষ তাকে নিয়ে আসা হয়েছিল সেনাকুঞ্জে। এমন একজন অসুস্থ ব্যক্তিকে কোন রকম মাস্ক ছাড়া সেনাকুঞ্জে নিয়ে আসার পেছনে কোনো দুরভিসন্ধি থাকলেও থাকতে পারে, থাকাটা অস্বাভাবিক নয়। এবং সরকার এ বিষয়টি রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে কিনা, এমন প্রশ্ন দীর্ঘদিন ধরেই আলোচনায় আছে। তার পুত্র তারেক রহমান দীর্ঘ সময় ধরে নির্বাসিত অবস্থায়, এবং বর্তমান পরিস্থিতিতে তিনি মায়ের পাশে দাঁড়াতে বাংলাদেশে ফিরতে পারছেন না। তিনি স্ট্যাটাস দিয়ে বলছেন যে তিনি কেন ফিরতে পারছেন না সেটিও তিনি বলতে পারছেন না। নিরাপত্তা, কেউ বলছেন অ্যাসাইলেম, কেউ বলছে তাকে খুন করা হবে। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে তারেক জিয়া বা তারেক রহমান দেশে ফিরতে পারবেন না, এবং
নির্বাচনের আগে তো নয়, তারেক রহমানের পক্ষে দেশে ফেরা সম্ভব নয়। কেউ বলছেন আন্তর্জাতিক শক্তি তারেক রহমানকে চায় না। এসব নানা রকমের প্রশ্ন তো রয়েছে। এসব প্রশ্নের ভেতরে নিরাপত্তার দোহাই দিয়ে একটা বড় রাজনৈতিক পরিবারের প্রধানকে দল সমর্থক নেতাকর্মীর কাছ থেকে ক্রমাগত দূরে সরিয়ে রাখা হবে কিনা বা রাখা হচ্ছে কিনা, সেটি এখন আর শুধু রাজনৈতিক তর্ক হিসেবে দেখলে তো হবে না। এটি হয়ে উঠেছে একটি বাস্তব এবং দৃশ্যমান পরিস্থিতি। এখানে আরো একটি বিষয় উল্লেখযোগ্য, যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে একটা শঙ্কা রয়েছে। এই ঘটনাটি সেটিকে এই খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত আরো বেশি বাড়ানোর ঘটনাটা এই যে নিরাপত্তা শঙ্কা সেটাকে আরো তীব্র করে তুলবে। যদি একজন সাবেক প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে গুরুতর অসুস্থ, তাকে নিয়ে সরকারের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করতে হয়, তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা তো অস্বাভাবিক নয়। মানুষ স্বাভাবিকভাবে মনে করবে, যদি দেশের একজন সাবেক শাসক নিরাপত্তার বাইরে না হন, তাহলে আমরা কোথায়? এই প্রশ্ন আপনার মনে উঠছে না? নাকি আমার মন বাঁকা তাই আমার মনে উঠছে কেবল? আমি কিন্তু একা নই। আমি অনেককেই দেখতে পাচ্ছি যে এই প্রশ্ন তুলছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে আসল রাজনৈতিক ঝুঁকি অন্য জায়গায়। এই পরিস্থিতি বা এই বাড়তি নিরাপত্তা খালেদা জিয়াকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলবে যে তার দলীয় নেতাকর্মীরা তার 1 মাইলের মধ্যে আসতে পারবেন না যদি তিনি বেঁচে থাকেন। এমনকি তার নেতারা, যারা স্থায়ী কমিটির সদস্যরা কি যেতে পারবেন কোন রকমের এসএসএফ এর পাস ছাড়া? যদি না পারেন, তাহলে খালেদা জিয়া কি করে নির্দেশনা দেবেন? তবে কেউ কেউ যে বলছেন যে এটা শুধুমাত্র তাকে হাসপাতালে কেউ যাতে ভিড় না করে সেজন্য দেওয়া হয়েছে। আপনার কি মনে হয়? সেক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে না যে তিনি সুস্থ হয়ে গেলে কি এই নিরাপত্তা তুলে নেওয়া হবে? আর যদি ধরেন সেটা হয় যে তুলে নেওয়া হলো, তাহলে এই গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এটা দিয়ে কি লাভ হলো বলেন তো? তিনি তো হাসপাতালের সুরক্ষাতেই আছেন, তাই না? তার এটা শুধু চিকিৎসা সংক্রান্ত তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি করছে না, বরং তাদের অন্য উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলোকে স্পষ্ট করছে। যদি একজন দলের প্রধানকে দীর্ঘ সময় ধরে জনতা, দলীয় কর্মী বা এমনকি ঘনিষ্ঠ সহযোগীদের থেকেও আলাদা রাখা হয়, তাহলে দলের ভেতরের নেতৃত্ব, ভবিষ্যৎ কৌশল বা আলোচনা তা পুরোপুরি ভেঙে পড়বে এবং খালেদা জিয়া পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবেন তার দল থেকে, নেতাকর্মীদের কাছ থেকে। অনেকে মনে করছেন এভাবে বিচ্ছিন্ন করে রাখার উদ্দেশ্য হলো বিএনপির রাজনৈতিক সামর্থ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে দুর্বল করা। আমার তো মনে হয় -2 থিওরির বাস্তবায়ন। শেখ হাসিনা নেই, খালেদা জিয়াকে নিরাপত্তার নামে আলাদা করে ফেলা। মানুষ তো প্রশ্ন করতে শুরু করেছে ইতিমধ্যেই যে তার শারীরিক অবস্থার প্রকৃত তথ্যই কি জনগণের কাছে পৌঁছাচ্ছে, নাকি নিরাপত্তার আবরণ ব্যবহার করে সরকার জনমত নিয়ন্ত্রণ করতে চাইছে। কেউ কেউ অভিযোগ করছেন যে তিনি হয়তো ইতিমধ্যে মারাই গেছেন, কিন্তু সরকার তো সেটা প্রকাশ করছে না, যাতে রাজনৈতিক প্রতিক্রিয়ার ঢেউ সামাল দেওয়া যায়। এটা যে প্রকৃত তথ্য গোপন করার জন্য হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। এই দাবি যতই চরম মনে হোক, এরকম প্রশ্ন ওঠার পেছনে দায় একেবারে শূন্য থেকে তৈরি হয়নি। তথ্যের অসঙ্গতি, যোগাযোগ সীমিত রাখা, তীব্র রাজনৈতিক প্রতিযোগিতা, এক একজন এক এক সময় কথা বলা, সব মিলিয়ে পরিবেশ এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যেখানে গুজবই তথ্যের জায়গা দখল করেছে। খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে নিরাপত্তা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় শুধু প্রশ্ন নয়, পুরো রাষ্ট্রই এক ধরনের অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা প্রমাণিত হচ্ছে। নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন হতে পারে, কিন্তু তা যেন রাজনৈতিক বিচ্ছিন্নতা বা তথ্য নিয়ন্ত্রণের হাতিয়ার না হয়ে ওঠে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র তার নেতাদের নিরাপত্তা দেবে, এটা স্বাভাবিক, কিন্তু সেই নিরাপত্তা যদি সন্দেহ তৈরি করে বা রাজনৈতিক যোগাযোগ ভেঙে দেয়, তাহলে সেটা দেশের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। কারণ এখানে নিরাপত্তা আর স্বাধীনতা দুটোই সমান গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা হলো, নিরাপত্তা কেবল খালেদা জিয়ার নয়, গোটা রাষ্ট্রেরই যে প্রয়োজন, সে কথাটি আজকে আমি বলতে চেয়েছি। আপনার প্রয়োজন, আপনার সন্তানের প্রয়োজন, আপনার আশেপাশের সকলের প্রয়োজন। খালেদা জিয়া সরকার প্রধান ছিলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার অবশ্যই নিরাপত্তা প্রয়োজন, কিন্তু রাষ্ট্র আপনার কথা ভুলে যাচ্ছে, সাধারণ নাগরিকের কথা ভুলে যাচ্ছে। এটাই ভয়ঙ্কর। আমি দেখতে পাচ্ছি যে গোটা রাষ্ট্র ভয়ঙ্করভাবে নিরাপত্তাহীন হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন না? আপনিও পাচ্ছেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন, কারণ আপনার নিরাপত্তা আপনাকেই দেখতে হবে। আপনার জন্য সরকার বিশেষ নিরাপত্তা দেবে না, এটা আপনি মানুন, এটা মাইনে নেন প্রিয়।
Tilip Siddiqui made communication with Mr. Salahuddin, National Secretary, one of Prime Minister Sheikh Hasina, and she instigated, she provoked, she poked to make allotment to her mother, sister, and brother. How did she make these messages? How did she communicate? They were present there and they heard. There were face-to-face meetings. Are you saying there were face-to-face meetings, or are you saying there were WhatsApp messages? No, we have not yet been. And when were these messages sent? Which months and years? But it has been heard. But Usman Ghani and Ustad Hussain, who were very close to Mr. Salahuddin Ahmed, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এমপি যুক্তরাজ্যের রাজনীতিতে পরিচিত নামই কেবল নন, অনেকে মনে করছিলেন যে লেবার পার্টির রাজনীতিতে তিনি অনেক দূরে যাবেন, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত হওয়ার যোগ্য ছিলেন তিনি। সেটি হলে তিনিই হতে পারতেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে তার জন্ম এবং এমন এক পরিবারে তার জন্ম যে পরিবার তথা তার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা মেরে ফেলেছে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা তার জীবদ্দশায় যেমন তার বিরোধিতা করেছে, তেমনি তার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে। আর সে কারণেই তাকে বাংলাদেশের অবৈধ ইউনূস সরকারের অবৈধ আদালত এমন এক হাস্যকর দোষে 2 বছরের কারাদণ্ড দিয়েছে। এমন প্রভাব খাটিয়ে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার শাস্তির বিধান থাকলে ডক্টর ইউনূস সবার আগে সেই শাস্তি পেতেন জুলাই সন্ত্রাস ঘটানোর জন্য প্রভাব বিস্তারের কারণে। কিন্তু ইউনূসের তো 7 খুন মাপ, আর বঙ্গবন্ধুর নাতনি হওয়ায় টিউলিপের অনুপস্থিতিতে বাংলাদেশের কোনো প্লট না নিয়েও তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কি হতে পারে এই শাস্তির পরিণাম? যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি বিষয়টি কিভাবে দেখছে? সবচাইতে বড় কথা, টিউলিপের বিরুদ্ধে এই রায় কে যেভাবে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ জনগণ দেখছে, তাতে অবৈধ ইউনূস সরকারের অবৈধ আদালত শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে সেটিও এখন বিরাট বড় প্রশ্নের মুখোমুখি হয়ে যাচ্ছে। চলুন বিষয়টি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করি। বিদেশে কোনো বাংলাদেশি বংশোদ্ভূত কেউ কিছু অর্জন করলে তাতে গোটা বাংলাদেশ খুশি হয়, গর্বিত হয়, যেমনটি বাংলাদেশ হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার অর্জনের পর। কিন্তু টিউলিপ সিদ্দিকের এমনই দুর্ভাগ্য যে যুক্তরাজ্যের মতো দেশে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম একজন মন্ত্রীর পদ পেলেও তাকে সে পদে থাকতে দেয়নি দেশের অস্থির রাজনৈতিক বাস্তবতা, ক্ষমতা দখলের পর প্রতিষ্ঠিত নতুন কর্তৃপক্ষ আর তার ভেতরকার প্রবল প্রতিশোধের রাজনীতি। এখন সেই কর্তৃপক্ষের আদালত তার অনুপস্থিতিতেই টিউলিপের বিরুদ্ধে 2 বছরের কারাদণ্ড ঘোষণা করেছে। যে অভিযোগে তাকে সাজা দেওয়া হয়েছে মায়ের উপকারে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব বিস্তার করা। এরকম হাস্যকর অভিযোগকে সত্যি মনে করবে এমন শত্রুও হয়তো তার খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনাকে যারা চেনেন তাকে প্রভাব বিস্তারের জন্য তারই বোনের মেয়েকে তার উপর প্রভাব খাটানোর জন্য যুক্তরাজ্যের এমপি হতে হবে? ভাবা যায়? এরকম প্রভাব তার উপর খাটানো গেলে তো আমরা এতদিন সেন্ট মার্টিন, তেল গ্যাস বন্দর সবই কারো না কারো প্রভাব বিস্তারের কারণে হারাতাম, তাই না? শেখ হাসিনা সেগুলো বিদেশিদের হাতে তুলে দিতেন কারো না কারো প্রভাবে। কি দিতেন না? কই, সেটা তো পারা যায় নাই। প্লটের ক্ষেত্রে পারা গেল, আর এত বড় তেল গ্যাস বন্দর সেন্ট মার্টিন প্রভাব খাটিয়ে কিছু করা গেল না। হাস্যকর তো বটেই। আমি আবারও ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটি স্ট্যাটাস থেকে ধার করে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করব। তিনি তার ফেসবুকে যে স্ট্যাটাসটি ইংরেজিতে দিয়েছেন এই রায়ের পর তা থেকে কিছু অংশের এআই অনুবাদ আপনাদেরকে পড়ে শোনাবো। তিনি বলছেন, বিচারক রায় ঘোষণার সময় টিউলিপ সিদ্দিকী সম্পর্কে যা বলেছেন, অভিযুক্ত শেখ রেহানা সিদ্দিক তার বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে পূর্বাঞ্চল হাউজিং প্রকল্পে একটি প্লট নিয়েছেন, এটি প্রমাণিত, এটি বিচারক বলছে। অভিযুক্ত টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তার মা রেহানা সিদ্দিককে প্লট নিতে সহায়তা করার উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রীর প্রধান সচিব 1 নম্বর অভিযুক্ত মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে
মোবাইল এবং ইন্টারনেট অ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন এবং দলিলে সাক্ষী হিসেবে সই করেন, বিশেষ করে ডিডে, সেটা হচ্ছে PW20 এবং PW21 এর সাক্ষ্যে এটি নিশ্চিত হয়। পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটররা আরো বলেন, টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে উচ্চ প্রভাবের অধিকারী হয়ে তার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেন। যেহেতু শেখ হাসিনা আগেই নিজের নামে ও তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন, টিউলিপ সিদ্দিক তার খালাকে বলেন, আপনি যখন 3টি প্লট নিয়েছেন, আপনাকে আমার মা এবং আমার ভাই বোনদেরও 3টি প্লট দিতে হবে। জনপদ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের 2 জন সাক্ষী এসব বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। ভাবুন একবার, আরো বিস্তারিত বলছি। তিনি আরো লিখেছেন যে টিউলিপ সিদ্দিক কিভাবে প্রভাব খাটিয়েছেন সে বিষয়ে আমরা আদালতে সাক্ষী হাজির করেছি। বিভিন্ন অ্যাপ এবং টেলিফোনের মাধ্যমে দেশে এসে সাবেক প্রধানমন্ত্রীর প্রধান সচিব সালাউদ্দিন সাহেবের মাধ্যমে তিনি প্রভাব খাটিয়েছেন। এরপর ডেভিড বার্গম্যান এক প্রশ্ন করছেন প্রসিকিউটরকে, তার উত্তরে প্রসিকিউটর বলছেন, সাক্ষী ওসমান গনি এবং উজ্জ্বল হোসেন ম্যাজিস্ট্রেটের সামনে বলেছেন যে টিউলিপ সিদ্দিক প্রধান সচিব সালাউদ্দিন সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তিনি উস্কানি, প্ররোচনা, চাপ সবই দিয়েছিলেন তার মা, বোন এবং ভাইয়ের বরাদ্দ নিশ্চিত করতে। আপনি চিন্তা করেন যে শেখ হাসিনাকে নাকি উস্কানি, প্ররোচনা এবং চাপ সবই দেওয়া হয়েছিল। এরপর কিছু সাংবাদিক কিছু প্রশ্ন করেন, সেগুলো ডেভিড বার্গম্যান তার স্ট্যাটাসে লিখেছেন। সাংবাদিক প্রশ্ন করছেন তিনি কিভাবে বার্তা পাঠালেন, কিভাবে যোগাযোগ করতেন। প্রসিকিউটর উত্তর দিচ্ছেন তারা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা শুনেছেন। সাংবাদিক আবার প্রশ্ন করছেন, আপনি কি বলেছেন মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল নাকি আপনি বলছেন হোয়াটসঅ্যাপ বার্তা? প্রসিকিউটর উত্তর দিচ্ছেন টেলিফোন অথবা অন্য কোনো অ্যাপ। তারা বলেছেন যে তারা টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করেছেন। সাংবাদিক আবার প্রশ্ন করছেন, তাহলে কি আপনারা হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট পেয়েছেন? প্রসিকিউটর বলছে, না, আমরা এখনো পাইনি। সাংবাদিক বলছে, আর এসব বার্তা কখন পাঠানো হয়, কোন মাসে, কোন বছর? প্রসিকিউটর তখন আমতা আমতা করে বলছেন, তবে এটি শোনা গেছে ওসমান গনি এবং উজ্জ্বল হোসেনের কাছ থেকে, যারা সালাউদ্দিন আহমেদের খুব ঘনিষ্ঠ ছিলেন। আর সালাউদ্দিন আহমেদ ছিলেন টিউলিপ সিদ্দিকী, শেখ রেহানা, শেখ হাসিনা এবং অন্যদের খুব ঘনিষ্ঠ। স্পষ্ট যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কি প্রমাণ উপস্থাপন করা হয়েছিল তা বুঝতে হলে ওই 2 সাক্ষীর পূর্ণ বিবৃতি দেখা প্রয়োজন। ইঙ্গিতটি হলো, সাক্ষীরা দাবি করেছেন যে তারা উপস্থিত ছিলেন যখন সিদ্দিক ভূমি বরাদ্দ বিষয়ে হাসিনার প্রাইভেট সেক্রেটারি সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন। তবে প্রসিকিউটররা বলছেন যে তাদের কাছে এমন কোনো হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট নেই। এই হচ্ছে অবস্থা। আপনি বুঝুন যে শেখ হাসিনাকে প্রভাব বিস্তার করার জন্য টিউলিপ সিদ্দিকীকে সালাউদ্দিনের কাছে যেতে হয়। সালাউদ্দিন হচ্ছে শেখ হাসিনার পিএস। আপনি ভাবুন ব্যাপারটা। টিউলিপ সিদ্দিকী ঘরের মধ্যে শেখ হাসিনাকে পান না, যুক্তরাজ্যে আসলে পান না, কোথাও পান না, কিন্তু সালাউদ্দিনকে ধরে তার বোনের জন্য এই প্লট নিতে হয়। যাই হোক, এই রায় এসেছে এমন এক সময় যখন বাংলাদেশের ক্ষমতা বদলের পর রাজনৈতিক প্রতিহিংসা, বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা, আইনজীবীহীন বিচার, গৃহবন্দী আইনজীবী, এসব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের পর প্রশ্ন উঠছে। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে যেসব মামলা টানা চলছে তার অধিকাংশই জনসম্মুখে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে প্রমাণিত হয়েছে। সেই তালিকায় টিউলিপ সিদ্দিকের মামলাও যুক্ত হলো। একজন ব্রিটিশ এমপি, তাও আবার লেবার সরকারের সাবেক মন্ত্রী, তার বিরুদ্ধে যে অপরাধের বর্ণনা দেওয়া হয়েছে তা এতটা দুর্বল, হাস্যকর আর ভয়ঙ্কর রকমের উদ্দেশ্য প্রণোদিত যে যুক্তরাজ্যের লেবার পার্টি সরাসরি বলেছে তারা এই রায়কে স্বীকৃতি দিচ্ছে না। আপনার কি মনে হয়, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অবৈধ ইউনূস সরকারের অবৈধ আদালতের এই রায়কে যুক্তরাজ্য কিভাবে দেখবে, যখন তার দল লেবার পার্টি যুক্তরাজ্যের ক্ষমতাসীন সরকার? বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক সাধারণত স্থির এবং স্থিতিশীল হলেও এই মুহূর্তে তা নিঃসন্দেহে একটি টানাপোড়েনের ভেতর গিয়ে পড়বে এই রায়ের কারণে। যুক্তরাজ্যের আইন প্রক্রিয়ায় যে স্বচ্ছতার ধারণা গভীরভাবে প্রথিত, সেই জায়গা থেকে দেখলে এই রায় একেবারেই অগ্রহণযোগ্য। লেবার পার্টির বিবৃতিতে তাই জোর দিয়ে বলা হয়েছে যে
টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত কখনো পাননি, তার আইনজীবীকে দলিল দেখানো হয়নি, এমনকি আদালতে তার প্রতিনিধি উপস্থিত থাকার সুযোগও দেওয়া হয়নি। লেবারের ভাষা, এটি এমন একটি প্রক্রিয়া যেখানে অভিযুক্ত ন্যূনতম প্রতিরক্ষা অধিকারও পাননি। এখানে যে বিষয়টি সবচেয়ে দৃশ্যমান তা হলো একটি রাজনৈতিক পরিবারকে লক্ষ্য করে সাজানো পুরনো বিচার প্রক্রিয়াকে আবার তাজা করে তোলা। শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি, মানবতা বিরোধী অপরাধ থেকে শুরু করে হেন কোনো মামলা নেই যা হয়নি, হাজার খানেক হবে মামলা, সবকিছু একই গতিতে একই প্যাটার্নে এগোচ্ছে। এগুলোর কোনো মামলায় অভিযুক্তের পক্ষে আইনজীবী দাঁড়ানোর সুযোগ নেই, কারণ তাদের পলাতক দেখানো হয়েছে। বিচারক বলছেন মৃত্যুদণ্ডের ধারার অভিযোগ না থাকলে রাষ্ট্রপক্ষ কোনো আইনজীবী দেয় না, অর্থাৎ একজন অভিযুক্ত পৃথিবীর যেখানেই থাকুন নিজের আইনজীবী খুঁজে পাঠিয়ে বিচার লড়তে চাইলে তাকে তাও করতে দেওয়া হবে না। এখানেই টিউলিপ সিদ্দিকের মামলাটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ। তিনি শুধু শেখ রেহানার মেয়ে নন, তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক বাস্তবতার ভেতর দিয়ে উঠে আসা এক আন্তর্জাতিক ব্যক্তিত্ব। যুক্তরাজ্যের হাউস অব কমন্সের হুইপ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। লেবার পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনার সার্কেলের অংশ তিনি। তার অবস্থানকে লক্ষ্য করে বাংলাদেশে গঠিত এই আদালতের রায় স্পষ্টতই দুই দেশের মধ্যকার সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি করবে। বাংলাদেশের রাজনীতিতে টিউলিপ সিদ্দিকীর পরিবার, এই পরিবারকে আপনারা যেভাবেই দেখুন না কেন, তিনি কিন্তু তার পরিবারের বাইরে বিশ্ব মঞ্চে তার আলাদা ক্যারিয়ার এবং আলাদা পরিচয় তৈরি করেছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ অ্যাপ ও ফোনে কথা বলে হাসিনাকে প্রভাবিত করা, তাও আবার শেখ হাসিনার পিএস সালাউদ্দিন সাহেবকে ধরে, বিষয়টি এমন হাস্যকর যে যুক্তরাজ্যের কোনো মানদণ্ডে এটি প্রমাণ হিসেবে গণ্য হবে না। জানি না আপনাদের মনে এটা বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা, বরং এটা বললেও হতো যে টিউলিপ সিদ্দিক নিজে চাপ দিয়ে শেখ হাসিনাকে দিয়ে কাজটি করিয়েছেন, স্নেহের চাপ বললেও ভালো শোনাতো। অথচ এখানে দুজন সাক্ষী বলছেন তারা শুনেছেন। আচ্ছা, এটাও আমাদের বিশ্বাস করতে হবে যে সালাউদ্দিন সাহেবকে টিউলিপ ফোন করেছেন আর সাক্ষীদেরকে সাক্ষী রেখে, সালাউদ্দিন সাহেবকে তাদেরকে উপস্থিত রেখে আবার সেটা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে রূপন্তী আর প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাকে যেন প্লট দিতেই হবে, না দিলে তার খবর আছে। হাসবো না কাঁদবো বলুন তো? এমন শুনাশুনির ভিত্তিতে কারো বিরুদ্ধে সাজা দেওয়া, এবং তাও আবার যুক্তরাজ্যের একজন এমপি, কতটা দুর্বল দৃষ্টান্ত। এটা তো বোঝার জন্য আইনবিদ হওয়ার দরকার নেই আপনার, আমরা সাধারণ মানুষও বুঝতে পারি। প্রসিকিউটর নিজেও বলতে পারছেন না যে কোনো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট আছে কিনা, টেলিফোন রেকর্ড আছে কিনা, এমনকি কোনো নির্দিষ্ট তারিখও তার জানা নেই। শুধু বলা হচ্ছে একজন ছিলেন, তিনি শুনেছেন। একজন প্রভাবশালী এমপি হিসেবে টিউলিপের প্রভাব খাটানোর প্রয়োজনই বা কি বলুন তো? তিনি নিজেও বলেছেন এটা পুরো প্রহসন ছাড়া আর কিছু নয়। একজন আন্তর্জাতিক পর্যায়ের সংসদ সদস্য আসলে অ্যাপ খুলে দূরে বসে কোনো সরকারি সচিবকে ফোন করে কেন প্লট বরাদ্দর আবেদন করবেন? সেই প্রশ্নের তো কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা এই সরকারের কাছে নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মামলার যেসব দলিলের ভিত্তিতে রায় হয়েছে সেগুলোর কোনোটি তাকে দেখানো হয়নি। যুক্তরাজ্যের 5 জন শীর্ষস্থানীয় আইনজীবী বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি লিখে এটিকে ন্যূনতম ন্যায় বিচারের অধিকারহীন বিচার হিসেবে উল্লেখ করেছেন। তার মধ্যে একজন আইনমন্ত্রীও আছেন যুক্তরাজ্যের। এই প্রেক্ষাপটটিতেই বিষয়টি শুধুমাত্র আইনি নয়, আরো বড় রাজনৈতিক সংকটের বিষয় হিসেবে মানুষ দেখছে। বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনরা শেখ হাসিনার পরিবারকে সম্পূর্ণ রাজনৈতিকভাবে অকার্যকর করে ফেলতে চায়, এবং সেই প্রক্রিয়ায় টিউলিপকে টেনে আনা হয়েছে, এটা বাস্তবতা। টিউলিপ নিজে বাংলাদেশের সক্রিয় রাজনীতিতে নেই, কখনো ছিলেন না। তিনি কখনো বাংলাদেশের আভ্যন্তরীণ ক্ষমতা কেন্দ্রের অংশও ছিলেন না। তিনি বাংলাদেশে তার যে আত্মীয় স্বজনরা আছেন যাদের বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের কথা আছে, তিনি সেই লিগে নেই, সেই ভরকেন্দ্রে কখনো তিনি ছিলেন না। তবু তাকে এই প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে যেন মূল উদ্দেশ্য পুরো পরিবারকে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত করা যায়। এখন যুক্তরাজ্যের সরকার টিউলিপের বিরুদ্ধে এই রায়কে স্বীকৃতি না দিলে পরবর্তী পদক্ষেপ তাহলে কি হবে? যুক্তরাজ্যের বিচার শাস্ত্রে বিদেশি রায় স্বীকৃতি দেওয়ার নিয়ম আছে, তবে তার জন্য সেই রায়কে ফেয়ার জাজমেন্ট হতে হয়। এই মামলার প্রক্রিয়া তো ন্যায্য নয়, স্পষ্ট। তাহলে সে দেশের আদালত এটিকে মানবে কেন বলেন তো? লেবার পার্টি ইতিমধ্যে বলেছে টিউলিপের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে না, কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেই, তিনি আগের মতোই দায়িত্ব পালন করছেন। তার মানে হচ্ছে ধীরে ধীরে বিষয়টি হয়ে উঠছে একটি রাজনৈতিক সংকটের দিকে চলে যাওয়া ঘটনা।
যুক্তরাজ্য কখনোই তাদের একজন বর্তমান এমপির বিরুদ্ধে এভাবে গঠিত রায়কে মানবে না। বাংলাদেশে এই রায়গুলো একের পর এক ঘোষণা হচ্ছে, কিন্তু সেগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা সেটা তো বড় প্রশ্ন। আর এখানেই দুই দেশের সম্পর্ক অদ্ভুত একটা মোচড় নেবে। বিষয়টা দেখে অবাক হবেন নাকি হাসবেন সেটা বোঝাই মুশকিল। টিউলিপ সিদ্দিক বাংলাদেশের কোনো প্লটই নেননি, তবু তার নামে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে তার ভাই ববি সিদ্দিক আর রূপন্তী সিদ্দিক প্লট নিয়েছেন, কিন্তু তারা মামলার আসামিও নন। কারণ একটাই, ব্রিটিশ রাজনীতিতে টিউলিপের শক্ত অবস্থানকে বিতর্কিত করা। এতদিন হাজার হাজার কোটি টাকা পাচারের গল্প শুনিয়ে এখন এই সব হাস্যকর মামলা দিয়ে আসছে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। এই মামলার আরেকটি দিক হলো, এত সব অভিযোগের ভিড়ে সবচেয়ে কম যুক্তিযুক্ত অভিযোগটি টিউলিপের নামে। শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক আলোচনা হতেই পারে, এবং ইউনূসের সেটা ছাড়া তো আর কোনো কাজ নেই। ইউনূসের কোনো রাজনীতিও নেই শেখ হাসিনা বিরোধিতা করা ছাড়া। কিন্তু টিউলিপের নাম এখানে যেভাবে যুক্ত হলো, তাতে পরিষ্কার যে বঙ্গবন্ধুর নাতনি হওয়ার কারণে তাকে তার মূল্য দিতে হচ্ছে। তিনি বাংলাদেশের রাজনীতির খেলায় কোনো পক্ষ নন, কিন্তু তার পরিচয় তাকে এই খেলায় টেনে এনেছে, এবং ডক্টর ইউনূস মনে করছেন তিনি বিরাট এক বাজিমাত করে ফেলেছেন। কিন্তু ডক্টর ইউনূস এখানেই ধরাটা খেয়েছেন। শেষ করব সেটা দিয়ে। টিউলিপ সিদ্দিক যে আজও যুক্তরাজ্যের সংসদে তার দায়িত্ব পালন করছেন এবং লেবার পার্টি পুরোপুরি তার পাশে দাঁড়িয়েছে, এটাই প্রমাণ যে এই রায়ের রাজনৈতিক প্রভাব বাংলাদেশের ভেতরে সীমাবদ্ধ, যুক্তরাজ্যে নয়। আন্তর্জাতিক আইনের জায়গায় এর কোনো মূল্য নেই, বরং এই রায় বাংলাদেশের বিচারিক সুনামের উপর একটি বড় প্রশ্নবোধ চিহ্ন হিসেবে প্রমাণিত হচ্ছে। আর এটাই হবে অবৈধ ইউনূস সরকারের অবৈধ আদালতের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। এমনকি শেখ হাসিনাকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে তার বিরুদ্ধেও এই রায়টি ব্যবহৃত হবে আন্তর্জাতিকভাবে, যে ইউনূসের সকল রায়, ইউনূসের সকল কার্যক্রম অবৈধ এবং উদ্দেশ্য প্রণোদিত। ইউনূস এই গ্যারাকল থেকে বেরোতে পারবেন না। ইঁদুর মারার যে কলটি ইউনূস নিজে হাতে পেতেছেন, তাতে এখন তার নিজের ঠ্যাং আটকে গিয়েছে। এবার ইঁদুর মারার কল থেকে ঠ্যাং ছাড়ানোর চেষ্টা করে যান মহাজন, দেখি কতটুকু কি পারেন। আপনি না আন্তর্জাতিক মানের খেলোয়াড়, খেলেন, ঠ্যাং ভেঙে দিবে। ভালো থাকুন সবাই।